এবার বিক্ষোভে উত্তাল ফিলিপাইন। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র ম্যানিলাতে ব্যাপক ধরপাকড়। আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়ার নেতা হিসেবে পরিচিতি পেতে পারেন কিম কন্যা। বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যায় কিম জু একে। বাড়ছে জল্পনা কল্পনা। ৮০ তলা উঁচু বিশ্বের সবচেয়ে বড় ড্যাম নির্মাণ করে নতুন রেকর্ড গড়ল চীন। ৬ লক্ষাধিক পরিবার পাবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল ফিলিপাইন। দুর্নীতির অভিযোগে আমজনতার বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত রাজধানী ম্যানিলা। চলছে ব্যাপক ধরপাকড়। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে প্রায় ১ ট্রিলিয়ন পেসো আত্মসাতের অভিযোগকে ঘিরেই মূলত রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। ম্যানিলার এই বিক্ষোভটি এমন একদিনে হয় যেদিন ১৯৭২ সালের তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের সামরিক আইন জারির বার্ষিকী পালিত হচ্ছে। ফিলিপাইনের ইতিহাসে সামরিক শাসনের সেই সময়টি ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায়, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা পাথর ও বিভিন্ন বস্তু পুলিশের দিকে ছুড়ে মারছেন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। পুলিশও জলকামান এবং স্টান গ্রেনেড ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। মুখোশ পরা বিক্ষোভকারীদের হাতে ফিলিপাইনের পতাকার পাশাপাশি জাপানি অ্যানিমে সিরিজ ওয়ান পিসের পতাকাও দেখা যায়, যা ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বিক্ষোভের কথা মনে করিয়ে দেয়। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী সংঘর্ষে আহত হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। তাদের বেশিরভাগই আঘাত ও ক্ষত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের ভাষ্য, বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা শত শত কোটি টাকা চলে গেছে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও কর্মকর্তাদের পকেটে, অথচ বন্যা কেড়ে নিচ্ছে তাদের ঘরবাড়ি ও জীবন। দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি বা রাজনৈতিক মিত্রকে যেন রেহাই দেয়া না হয় এবং সবাইকে যেন বিচারের মুখোমুখি করা হয়, সে দাবিও জানান বিক্ষোভকারীরা। মানুষ খুবই ক্ষুব্ধ, কারণ বছরের পর বছর ধরে বন্যার্তরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে। অথচ যখন তারা জানতে পারল যে তাদের সাহায্যে এবং বন্যা সমস্যা সমাধানের জন্য বরাদ্দকৃত শত শত কোটি পেশোর দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদারের পকেটে চলে গেছে, তখন তারা আর চুপ থাকতে পারছে না। এদিকে এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। বাবার পর এবার ধীরে ধীরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে উত্তর কোরিয়ার খ্যাপাটে নেতা কিম জং উনের কন্যা, যাকে অনেকেই চেনেন কিম জু এ নামে। যদিও তার নাম বা বয়স কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে জানায় না উত্তর কোরীয় সরকার। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা হিসেবে কিমের কন্যাকেই প্রস্তুত করা হচ্ছে। তার বয়স অনুমান করা হচ্ছে ১২ থেকে ১৩ বছর। সরকারিভাবে নাম প্রকাশ না করা হলেও অনেকেই কিম কন্যাকে চেনেন কিম জু এ নামে। সম্প্রতি বাবার সঙ্গে কিম জু এর চীন সফর এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব নেতাদের সমাবেশে বাবার ঠিক পেছনেই ছিল তার কন্যা কিম জু এ। ট্রেন থেকে নামার পর তাকে পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়েরও আগে দাঁড়ানো দেখা গেছে। ট্রেনের ভেতরে গুরুত্বপূর্ণ বৈঠকেও বাবার পাশে বসেছিল। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS জানায়, কিম জু এর চীন সফর তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই সফর আন্তর্জাতিক অঙ্গনে তাকে পরিচিতি দেয়া এবং উত্তরাধিকারীর মর্যাদা প্রতিষ্ঠার একটি সুপরিকল্পিত কৌশল। আইন প্রণেতা পার্ক সন উন জানান, কিম জু এর এই উপস্থিতি মূলত সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই। এর আগে ২০২২ সালের নভেম্বরে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জু একে প্রথমবার জনসম্মুখে দেখা যায়। এরপর থেকে সামরিক মহড়া, নৌবাহিনীর অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি চোখে পড়ার মতো। অবাক করার বিষয় হলো, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কখনোই তার নাম প্রকাশ করেনি। সবসময় তাকে সম্মানিত বা অত্যন্ত প্রিয় কন্যা হিসেবে তারা উল্লেখ করে থাকে। তবে সব বিশেষজ্ঞ আবার এই মতের সাথে একমত নন।
তাদের মতে কিম জং উন এখনো তরুণ এবং উত্তর কোরিয়ার ক্ষমতা কাঠামো পুরুষ প্রধান। তাই এত দ্রুত একজন নারীকে উত্তরাধিকারী ঘোষণা করা বাস্তবসম্মত নয়। এদিকে ইতিহাস বলছে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং থেকে শুরু করে কিম জং ইল এবং বর্তমান শাসক কিম জং উন সবাই পুরুষ। এই প্রেক্ষাপটে কিমের কন্যা কিম জু এর উত্থান উত্তর কোরিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সাধারণ ক্ষমা না দেওয়ার দাবিতে দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। সম্প্রতি অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড হওয়ার পর তিনি আবার আলোচনার কেন্দ্রে এসেছেন। প্রতিবাদী এবং ছাত্রী মারিয়া অ্যালিস বারবোজার দাবি, এ ধরনের সাধারণ ক্ষমা হাস্যকর। আমি মনে করি এই সাধারণ ক্ষমা হাস্যকর, কারণ এরা এমন লোক যারা ব্রাজিলের সমাজ, ব্রাজিলের জনগণের ক্ষতি করেছে। নাগরিক হিসেবে আমাদের এখানে লড়াই করতে হবে, কথা বলতে হবে। তরুণ হিসেবে আমাদের এটা মনে রাখা দরকার যাতে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে পারে। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভাইস প্রেসিডেন্ট জেরালদো আলকামিন এবং সুপ্রিম কোর্টের একজন বিচারককে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়। ২১ অগস্ট রবিবার রিও ডি জেনেরোর বিখ্যাত কোপাকাবানা সমুদ্র সৈকত, সাও পাওলো এবং রাজধানী ব্রাসিলিয়া সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। প্রচণ্ড গরম উপেক্ষা করেও তারা কোনো ক্ষমা নয় স্লোগান দেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ব্রাজিলের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা, যারা একসময় সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কায়েতানো ভেলোসো বলেন, ব্রাজিলের মানুষ লুলাকে নির্বাচিত করেছে, এ কারণে আমাদের দেশে গণতন্ত্র টিকে আছে। আমরা জনগণ হিসেবে কোনোভাবেই সাধারণ ক্ষমা মেনে নেব না। বিক্ষোভকারীরা সংসদের একটি বিতর্কিত খসড়া আইনের বিরোধিতা করেন, যা সমালোচকদের কাছে ডাকাত আইন নামে পরিচিত। এই আইনে সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা বা তাদের গ্রেফতার করা কঠিন হবে। ব্রাসিলিয়ার বলসোনারো সমর্থকেরা ২০২৩ সালের ৮ জানুয়ারি যেখানে হামলা চালিয়েছিল, সেই কংগ্রেস ও সুপ্রিম কোর্টের সামনেও বিক্ষোভ হয়। বর্তমানে বলসোনারো সেখানেই গৃহবন্দী অবস্থায় আছেন। এটি বিশ্বের সবচেয়ে উঁচু কনক্রিট ফেসড স্যান্ড গ্র্যাভেল ড্যাম। এটির উচ্চতা একটি ৮০ তলা ভবনের সমান। সম্প্রতি এই ড্যামে পানি সংরক্ষণ শুরু হয়েছে। এই বিশাল প্রকল্পটি ২০১৯ সালের নভেম্বরে নির্মাণ শুরু হয়েছিল এবং ২০২৬ সালের মধ্যে এর নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হবে এবং পুরোপুরি চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি চীনের শিংজিয়াংয়ের আকসু অঞ্চলের কুমারাক নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় অবস্থিত। এই প্রকল্পের সর্বোচ্চ বাঁধটি ২৪৭ মিটার উঁচু, যা একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে। এর মূল কাঠামোটি সম্পূর্ণরূপে কনক্রিট দিয়ে না বানিয়ে স্থানীয়ভাবে পাওয়া বালি এবং নুড়ি পাথর দিয়ে চাপ দিয়ে তৈরি করা হয়। এরপর বাঁধের সামনের দিকে যেদিকে পানি থাকে সেদিকে পানির চাপ সামলানোর জন্য একটি পুরু কনক্রিটের শক্ত আবরণ বা ফেস দেওয়া হয়। এই জলবিদ্যুৎ কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৭,৫০,০০০ কিলোওয়াট। কর্তৃপক্ষ জানিয়েছে এটি বার্ষিক ১.৮ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টারও বেশি পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রায় ৬.৫ লাখ পরিবারের সারা বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত পানি সংরক্ষণ শুরু করেছে। ১৫০ বছর আগে এই সাইকেল চলত শহর ও গ্রামের অলিতে গলিতে। গত ২২ সেপ্টেম্বর এই সাইকেল চালানোর এক আজব প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ব্রিটেনে। প্রতিযোগিতাটির নাম দেওয়া হয় ব্রিটিশ পেনি ফার্দিং চ্যাম্পিয়নশিপ। গত ২১ সেপ্টেম্বর রবিবার পশ্চিম লন্ডনের হিলিংডন সাইকেল সার্কিটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো জাতীয় শিরোপা জেতেন রজার ডেভিস। এই প্রতিযোগিতায় পেনি ফার্দিং নামে একটি পুরনো সাইকেল ব্যবহার করা হয়, যার উচ্চতা প্রায় ২.৫ মিটার। সাইকেলটি চালাতে প্রচুর দক্ষতা লাগে। পেনি ফার্দিং সাইকেলের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো এর দুটি চাকার ভিন্ন আকার। সামনের চাকাটি খুব বড় এবং পেছনের চাকাটি খুব ছোট। দেখতে অনেকটা পুরনো এক পেনি ও এক ফার্দিং মুদ্রার মতো, যে কারণে এর নামকরণ হয়েছে এমন। সাধারণ সাইকেলের তুলনায় এটি ২ থেকে ৩ গুণ উঁচু, যা চালানো বেশ কঠিন। স্টকটন অন টিসের বাসিন্দা ডেভিস তার দক্ষতার প্রমাণ দিয়ে জার্মানির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রাঙ্ক আলবার্টকে পরাজিত করেন। জিতের পর ডেভিস বলেন, এটা একটি অসাধারণ অনুভূতি।
জিতে যাওয়া একটি অসাধারণ অনুভূতি। এখানে অনেক দক্ষ এবং অভিজ্ঞ রাইডার ছিলেন। তাদের হারিয়ে জয় পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আজ আমি ভাগ্যবান ছিলাম। ডেভিস এর আগে 2021 ও 2024 সালেও এই শিরোপা জিতেছিলেন। এটি তার তৃতীয় শিরোপা। এই জয় তাকে পেনি ফার্দিং রেসিংয়ের ইতিহাসে একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।